ব্রাত্য বসু তার কাছে আমরা শুনে নিই যে আজকের দিনে এই অস্থির সময়ে, এই অশান্ত সময়ে তিনি কি বার্তা দেবেন। শ্রী ব্রাত্য বসু। পল্লবদাকে অনেক ধন্যবাদ। এখন আমি যে বলবো যেটা, সেটা আমি এত কথা আমি দু একটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, সেটা বেশ করে বলবো। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। মঞ্চে এখন কেউ নেই, কিন্তু মঞ্চের পাশে অনেক বিশিষ্ট মানুষরা বসে আছে, সেটা বলবো আপনাদের। আপনারা একটু আগেই আমাদের সঞ্চালক পল্লব বসু মল্লিকের থেকে শুনলেন যে 1999 সালে এই নবজাগরণ শ্রী অশোক দাশগুপ্ত, প্রধানত আজকাল পত্রিকার সম্পাদক, প্রধানত তাঁর উদ্যোগে এই সংস্থা গঠিত হয়েছিল এবং বাংলা বাঙালির এক ধরনের পুনর্জাগরণ, সেটা অশোক দাশগুপ্তর ভাবনা এবং মস্তিষ্ক প্রসূত। সেখান থেকে এই সংগঠন তৈরি হয় এবং আমার মনে আছে 1999 সাল, তখনও শহরে সগর্বে বিরাজমান আমাদের লেখকের লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি প্রবলভাবে এই সংস্থার সঙ্গে জড়িত। বাংলা ভাষা কেন্দ্রিক, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, সাইনবোর্ড থেকে শুরু করে অনেক কিছু পাল্টানো, বাংলা লেখা, এইগুলো এই সংস্থা এবং বাংলা শিল্প, বাঙালির ভাবনা, বাংলা বা বাঙালিকে কিভাবে আরো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা দেওয়া যায়। অশোকদা এরকম একটা কল্পনার কথা ভেবেছিলেন। একই সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্রের জন্মদিন 2রা আগস্ট, যিনি বাঙালির ব্যবসার কথা পল্লবদা উচ্চারণ করেছেন। আমি বলবো যে তিনি অনেক কিছু নিয়ে ভেবেছেন এবং এমনকি তার বাংলা থিয়েটারও তো অনেকটা বড় অবদান আছে। কেননা মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ বহুরূপীর যিনি অন্যতম প্রধান স্থপতি, বহুরূপী নাট্য দলের শম্ভুমিত্র, যিনি আচার্য সদৃশ ছিলেন, তো তিনি থিয়েটার করতে চেয়ে কলকাতায় এসেছিলেন, পূর্ববঙ্গের লোক। সেই সময় বেশ কিছুদিন সন্ত্রাসবাদী, এখন যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, বিপ্লবী দল এই বিপ্লবী কর্মধারার সঙ্গে জড়িয়ে পড়েন। তো তখন তাকে রাস্ট্রিকেট করা হয় ইউনিভার্সিটি থেকে, সাহেবরা করে। কিছুদিন তাকে বাঁচানোর জন্য আচার্য প্রফুল্লচন্দ্র বেশ কিছুদিন তাকে বেঙ্গল কেমিক্যালসে চাকরি দেন এবং সেই সময় তিনি আস্তে আস্তে থিয়েটারে জড়িয়ে পড়েন। অর্থাৎ বাংলা থিয়েটারের প্রসার এবং পত্তন খালি ব্যবসা বা বিজ্ঞান এটা নয়। শিল্প মানে আপনারা জানেন যে শিল্প মানে তো শিল্পকলা হয়, শিল্প মানে বিজনেস হয়। যেমন আমি এই ফাল্গুনী রায়ের কবিতার কথা মনে পড়ছে যে দু জায়গায় কার্তুজ শব্দটা দু জায়গায় পাই, বন্ধুকেও পাই, ম্যাগাজিন শব্দটা দু জায়গায় পাই, সাহিত্যও পাই, বন্ধুকেও পাই। তো সেই রকম ভাবে এরকম প্রফুল্লচন্দ্র অনেক জায়গায় বাংলা এবং বাঙালিকে নানাভাবে সাহায্য করে গেছে। এবং আমার মনে হয় যে আজকে যে আমার মুখ্যমন্ত্রী যে আন্দোলনটা শুরু করেছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এই ভাবনার সঙ্গে একটা অদ্ভুত যোগসূত্র আছে। 1999 সালে নবজাগরণ, 2012 সালে এই নতুন সরকার পত্তন হওয়ার পর বিশ্ব বাংলা শব্দের উৎপত্তি, এবং তারও প্রায় 10-12 বছর পরে যখন বাংলা ভাষা এবং বাঙালি গোটা দেশে আক্রান্ত হচ্ছে, তখন এই নবজাগরণীয় যে উদ্যোগ, সেটা একটা বিশেষ মাত্রা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির যে অনেকগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলা এবং বাঙালি গেছে, ভাষাকেন্দ্রিক ট্রানজিশন, ভাষাকেন্দ্রিক বদল, যেখানে ভাষা বারবার গুরুত্ব পেয়েছে। মানে 47, এমনকি ওই বাংলাতেও 47 থেকে 52, যেখানে ইসলামীকরণটাই মূল ভাবনা হয়ে উঠেছিল। 52 সালে যে মুহূর্তে পশ্চিম পাকিস্তানে গুলি চলে,
সে মুহূর্তে বাংলা, বাঙালি, বাংলা ভাষা, ভাষাগত মর্যাদাটা অগ্রাধিকার পেয়ে যায় এবং সেটাই ফাইনালি কিন্তু চ্যাম্পিয়ন হয়। এখনো সেটাই চ্যাম্পিয়ন দুই বাংলার যোগসূত্রের ক্ষেত্রে, যতই রাজনৈতিক দূরত্ব কমুক বাড়ুক না কেন। এটাই বাস্তব। তো মুখ্যমন্ত্রী যখন বিশ্ব বাংলার কথা বলেন তখন তিনি সেই অখণ্ড স্বপ্নের কথা বলেন, এক কল্পনার কথা বলেন। ফলে কলকাতা লন্ডন হলো কি হলো না, এটা নিয়ে যে সোশ্যাল মাধ্যমে যাকে বলে হাসি তামাশা করা, সেটা কেউ করতেই পারেন, তাদের অধিকার আছে। কিন্তু এটা যে কল্পনা করা, এটা যে কেবলমাত্র এটা 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 আসলে একটা কল্পনা, এবং কল্পনা সবসময় বাস্তবের থেকে অধিকতর পবিত্র। তাই সেই পবিত্রতার ইঙ্গিত আমার মুখ্যমন্ত্রী দেন এবং নবজাগরণে 1999 সালের 2রা আগস্টের ভাবনা কোথাও তার এই সার্বিক আন্দোলনের সঙ্গে একটা মোহনা এসে মিলেমিশে যায়। এইটা আমি আজকে ফলে সেখানে দাঁড়িয়ে যখন আমরা আমাদের মতো মানুষদের, সামান্য মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়, তখন সেটা বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতিকেই কোথাও, এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা আছেন সংস্কৃতির কারিগর, অনেক বিশিষ্ট মানুষ আছেন। কেউ লেখেন, কেউ গান, কেউ প্রবন্ধ লেখেন, কেউ থিয়েটার করেন, কেউ সিনেমা বানান, কেউ ছবি আঁকেন, কেউ ছবি তোলেন, কেউ অভিনয় করেন। কিন্তু প্রত্যেকেই মূল আলম্ব হচ্ছে ভাষা। এমনকি তিনি ছবি আঁকেন বা গানও গান, ছবি আঁকা বিমূর্ত, কিন্তু তিনি হয়তো তার ভিতরের যে বঙ্গ সত্তা, সেখান থেকেই তিনি তার ছবি তৈরি করেন। তিনি আন্তর্জাতিক ছবি আঁকলেও বা আন্তর্জাতিক কাজ করলেও সেখানেই শব্দটা বিশ্ব বাংলা, বাংলা সেখানে বিশ্বের হাত ধরে। একটু পরে এখানে গান গাইবেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন গায়ক শ্রীন্দ্রনীল সেন, বাংলার বিশিষ্ট গায়ক। তিনিও বাংলারই গান গাইবেন, বাঙালির গান গাইবেন। এই সব মিলিয়ে এই নবজাগরণ গড়ে উঠেছে। এবং আরেকটু কথাই আমি বলবো, আমার ছেলেবেলায় আমার বাড়িতে যদি সত্যিকারের বাঙালি লেজেন্ড, মানে আমি আমাদের পূর্বপুরুষদের কথা বলছি না, তারা তো সবাই লেজেন্ড, কিন্তু আমার ছেলেবেলায় আমার বাড়িতে লেজেন্ড ছিল আমার কাছে, আমার কম বয়সে, তার নাম অশোক দাশগুপ্ত। বোধহয় 78 সালে খেলার কথা পত্রিকা, তারপর 80 সালে খেলার কাগজ, তাই তো, আর 81-এ খেলা পত্রিকা, আজকালও বেরোলো। হ্যাঁ, তো এই খেলা পত্রিকা, আমি ওই খেলার কথা ক্লাস 4 থেকে আমি পড়তাম ওনার লেখা। তো উনি যখন দল বদলেছেন, আমিও তার সঙ্গে সঙ্গে দল বদলেছি। আমি ওই খেলার কথা থেকে খেলার কাগজ হয়ে খেলায় ঢুকে পড়েছি, এবং ওইরকম মারাত্মক মারাত্মক সব লেখা সেই সময়। 80 সাল, মানে আমরা ফুটবল যারা এখানে অনুরাগী আপনারা জানেন যে 80 সালে ইস্টবেঙ্গলের 9 জন এক ঝাঁক প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে মোহামেডান স্পোর্টিংয়ে সই করছেন, এবং তৎকালীন ইস্টবেঙ্গলের যে সচিব নিশীথ ঘোষ, তার বিরুদ্ধে অশোকদার চাঁচাছোলা লেখা, এবং ফুটবলারদের পাশে নিঃস্বার্থে দাঁড়ানো। যে ফুটবলাররা কেউ শ্যামনগর থেকে আসছেন, কেউ রিস্কার থেকে আসছেন, কেউ বাঁশদড়ি থেকে আসছেন, কেউ বলুঘাটি থেকে আসছেন, কেউ কালনা থেকে আসছেন, এবং এই যে কলকাতা শহরে তারা সকালবেলা হাওড়ার কলের জল খেয়ে ঢুকছেন। এবং আপনারা যদি দেখেন যে মূলত মেন লাইনের লোকেরাই তখন খেলা মাঠে আসতেন, মানে খেলা তখন অতটা ছড়িয়ে পড়েনি, অর্থাৎ যেখানে যেখানে রেল যাচ্ছে সেখানকার ছেলেরা কলকাতায় উঠে পড়ছে যে কলকাতায় বড় টিমে খেলবে বলে। কিন্তু কলকাতার একটা অন্য পাওয়ার স্ট্রাকচার, অন্য সিস্টেম, প্রত্যেকটা ক্লাবেই সেখানে পুঁজি, অনেক বেশি চ্যাম্পিয়ন হয়। সেখানেই মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলেদের পাশে সেই সময় যেভাবে খেলা দাঁড়িয়েছিল, যেভাবে আজকাল পত্রিকা দাঁড়িয়েছিল, সেটা একটা অকল্পনীয় ঘটনা। এবং তার অশোকদা সেই সব মারাত্মক মারাত্মক বিরাট বিরাট সব, মানে বিরাট মানে আমি আকারে বলছি না, সাংঘাতিক সাংঘাতিক সব লেখা, নির্বোধ ও রুচিহীন। এবং সমীপেশু বলে একটা উনি লিখতেন, মোহাম্মদ হাবিব সমীপেশু, শ্রী জগমোহন ডালমিয়া সমীপেশু, শ্রী সুব্রত ভট্টাচার্য সমীপেশু, শ্রী অরুণ ঘোষ সমীপেশু, বা রাজু মুখার্জির নাম সত্যব্রত, কানা ছেলের নাম পদ্মলোচন। এই যে এইরকম একটা তীব্র সার্কাস্টিক লেখা,
এই লেখাগুলো আমি দিনের পর দিন পড়তে আমার মনে আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি প্রথম উৎকো সাংবাদিকের ডায়েরি বেরোলো, ওনার মেমোস। আমার বাড়ির ছাদে বসে আমি পড়লাম, এখনো যে বাড়িতে আমি থাকি। পড়ে আমি বাবাকে বললাম এই লেখাটা এক্ষুনি পড়ো। বাবা, আমার আর বাবার মধ্যে ওই পত্রিকা এলে আমাদের মধ্যে টানাটানি চলত। তা যেভাবে ওই খেলায় কনভার্ট করেছিলাম সকাল থেকেই আমরা তখন আজকালই রাখা হতো বাড়িতে, এবং তখনও বাঙালি বাড়িতে একটা খবরের কাগজ রাখারই রেওয়াজ ছিল। এখনকার মতো অনেক বাড়িতে যেমন দেখি 4টে 5টা 6টা কাগজ খবরের কাগজও কেউ রাখেন, তখন সেই রেওয়াজ ছিল না। রোববারের মাংস ভাত খাওয়ার মতো বা গরমকালে পুরী বা দার্জিলিং ঘুরতে যাওয়ার মতো বাড়িতে একটা খবরের কাগজ রাখারই রেওয়াজ তখন। তো এইসব সাংঘাতিক লেখা, বা 1983 সালে যখন ইন্ডিয়া বিশ্বকাপ জিতল ক্রিকেটে, তখন একজন অখ্যাত ক্যারিবিয়ানের ডায়েরি আজকালের প্রথম পাতায় বেরোনো। এই উৎকো সাংবাদিকের ডায়েরি পরে আজকে যিনি সঞ্চালনা করছেন তাকে আমি প্রথম দেখি আজকাল পত্রিকায়, গম্ভীর হয়ে সুস্থ পত্রিকায়, ডক্টর পল্লব বসু মল্লিক। এখন শুধু চুলে সাদা পাক, তখন ঘোর কালো, মোটা গোঁফ, খুব রাগী টাইপের চেহারা। আমি তার সঙ্গে রাগ করে এলাম, এবং এমন অশোকদায়ক এমন হয়েছে, আমরা ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে, এমন লিজেন্ড ছিলেন আমাদের কাছে। আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছে, তা তাকে বললাম যে চয় কাছেই আমার স্ট্রিট, আমরা কলেজ স্ট্রিটে পড়াশুনো করতাম, তা কাছেই আমার স্ট্রিট, চয় একবার দেখা করে কি দেখা করতে দেবে না, চয় দেখি দেখা করতে দেয় কি না। ওর রিসেপশনে এসে বসে বলেছি, রিসেপশন লোকটি আমার খুব দয়ালু ছিলেন, পল্লবদারই কোনো ভাইটাই হবে না হয়তো। তো হ্যাঁ, তো ওই ঘরে আছে, যান চলে যান। তো গিয়ে ঘরে গিয়ে দেখি যে ঢুকিয়ে দিয়েছে। আমি দেখি একা একটা অন্ধকার ঘর, আমার স্ট্রিট, একটা একতলা, একটা আলো জ্বলছে, প্রায় একটা ওই প্রফেসর টিনটিনের গল্পে প্রফেসর কার্টবার্ট ক্যালকুলাস যেমন একটা একা বৈজ্ঞানিক ঘরে পরীক্ষা নিরীক্ষা করেন, সেই রকম একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। এবং অশোকদা আবছা চশমা, কন্টিনিউয়াস সিগারেট খাচ্ছেন, এই সামনে একটা উপচে পড়া স্ট্রি। আমরা ফার্স্ট ইয়ারের মানে 17-18 বছরের ছেলে আমরা। তা আমি বললাম কী ব্যাপার? উনি বললেন আমি আপনাকে পছন্দ করি, তাই দেখা করতে এসেছি, আপনার লেখা ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। কথা তো কম, আপনারা জানেন, যারা চেনেন, খুবই কম কথা বলেন। হ্যাঁ ঠিক আছে। বেরোচ্ছি যখন, তখন দেখলাম রিসেপশনের লোকটি সামাও ফোনে ঝাড় খাচ্ছেন, যে এরকম দুটো ছেলেকে কেন এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অশোক দেখে আমি এত বছর পরে সেই গল্প করতে গিয়ে এই গল্পটা আমি বললাম। তা সেই তাদের নাম তারা, এবার আপনি যখন কারোর লেখা পড়ছেন, এখন তো টিভির মতো নয়, যাকে আপনি টিভিতে দেখছেন তাকে আপনি পুরোটা বুঝতে পারছেন, কিন্তু সেই সব নাম আমাদের সামনে আসছে। বিমান দত্ত, শরৎ চক্রবর্তী, দেবাশিস দত্ত, নির্মল কান্তি শাহ, ফটো তুলছেন শ্রেণিক শেঠ, আরেকটা একজন এস কাঞ্জিলাল, যার ডাকনাম ছিল শিবু। এইসব এরা আমাদের কাছে স্টার, কারণ এদের লেখা পড়ছে, এবং এরা কি কেমন চেহারা আমরা জানি না, এদের ছবিটা পায় না। অনেক পরে যখন ধীমান দত্তকে দেখলাম, সরোজদা আজকেও এসছেন, ধীমানদা কিছুদিন আগে মারা গেছেন, দেবাশিসদার সঙ্গে দেখা হলো। তো এদের লেখা তখন আমরা পড়ছি, এবং একটা নতুন টিম, উৎকো সাংবাদিকের ডায়েরি 1, 2, 3 এগুলো সব জানিয়ে দিচ্ছে কে কার হাতের লেখা ভালো, কে মিতভাষী, কে একটু রাগী, কে একটু অল্প উদ্ধত, কে একটু বিনয়ী। এই সবই তথ্য আমাদের উৎকো সাংবাদিকের ডায়েরি জানাচ্ছে। এবং এই পাগলের মতো পাতার পর পাতা পড়তাম এবং মুখস্থ হয়ে যেত। এরা অনেক লেখা আমার মনে আছে। তো হি ওয়াজ মাই লিজেন্ড। তা আজকে সেই লেজেন্ড তিনি আমার সম্পর্কে এইরকম কথাবার্তা বলেছেন, ভালো কথা। পরবর্তীতে আপনারা জানেন মুনাল চট্টোপাধ্যায়, রাজশ্রী গাঙ্গুলি, অগ্নি পাণ্ডে, অনেক সাংবাদিক এই প্রতিষ্ঠান তুলে ধরেছে। অনেকের নাম আমি বলতে পারলাম না, আমি খেলারটাই মূলত বললাম। আরও অনেক রাজনৈতিক, দীপঙ্করদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি এখানে নীলাঞ্জনাকে দেখতে পাচ্ছি, সে আমাদের এডুকেশন বিট করে। আর অনেক সাংবাদিক আছে। এই প্রতিষ্ঠান এত মানুষকে তুলেছেন। আজকে সত্যম রায়চৌধুরী এই প্রতিষ্ঠানের কর্ণধার। বাংলা বা বাঙালি নবজাগরণের আমার মনে হয় বিনিয়ন্ত্রণ উত্তর, বাংলার যে নতুন নবজাগরণ হলো, বিনিয়ন্ত্রণ উত্তর, এই যে এতগুলো নতুন টেলিভিশন চ্যানেল চলে এলো, মুক্ত বাজার যখন আমাদের এতগুলো FM রেডিও আমাদের নিয়ে এলো, ইন্টারনেট 1995 সালে যখন আমাদের দেশে এলো, তার 4 বছর পর নবজাগরণ তৈরি হচ্ছে। অর্থাৎ একটা এই আজকাল এবং নবজাগরণটা একটা যুগসন্ধি, সেটা বদল দিচ্ছে।
যে যখন সংস্কৃতি মানে রিল হয়ে যাবে, সাংবাদিকতা প্রিন্ট থেকে আস্তে আস্তে ব্লগ হয়ে যাবে, এইদিকে আমাদের ক্রমশ প্ররোচিত করছে যখন, সেইখানে দাঁড়িয়ে এই পত্রিকা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আজকে সত্যম এইটা দেখেন, এবং এর সঙ্গে আরো দুজন মানুষের কথা আমাকে বলতেই হবে। তার মধ্যে একজন আমায় সত্যমের সঙ্গে, যিনি আমায় দাঁড়িয়ে সম্বর্ধনা দিলেন, সত্যম রায়চৌধুরীর সঙ্গে। আমার সত্যম রায়চৌধুরী শুধু কর্ণধার না, তিনি লেখকও, তিনি চিন্তক, এবং পল্লব বসু মল্লিক যেটা বলেছেন যে তিনি সব কাজে তার একটা মেডাসের টাচ আছে। স্বর্ণও তার মেডাসের টাচ, মানে যে কাজ হাত দিলে শোনা হয়ে যায়। তো সেরকম হাত দিলে শোনা হয়ে যায়, যার হাতেও শোনা আছে, সে প্রচেত গুপ্ত। তিনি আমার কম বয়সের পরিচিত, তিনি তাকে আমায় আজকে সম্বর্ধনা দিলেন। প্রচেতদার লেখা আমরা খুব কম বয়স থেকে পড়ি, এবং এত বড় একজন লেখক তিনি আমায় এখানে দাঁড়িয়ে সম্বর্ধনা দিলেন। আপনারা জানেন যে আমাদের এখানে ব্র্যান্ডিং করার একটা প্রবণতা আছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ খবরের কাগজে চাকরি করতেন, তাকে কেউ সাংবাদিক বলেন না, তাকে লেখক বলেন। কিন্তু ধরা যায় সন্তোষ কুমার ঘোষ বা গৌর কিশোর ঘোষকে অত বড় বড় সাহিত্য রচনা করে যাওয়ার পরেও তাদের শুনতে হয়েছে যে তারা প্রধানত সাংবাদিক। সম্ভবত তারা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন বলে। অশোকদাও যেমন প্রধানত সম্পাদক। সিদ্ধার্থ সেন, তিনি ডিটেকটিভ গল্প লিখেছেন, ক্রিকেট নিয়ে ফিকশন লিখেছেন, ফুটবল নিয়ে দারুণ দারুণ ফিকশন লিখেছেন অশোকদা। প্রচেতদা বা আরো অনেকের সুবিধা হচ্ছে এই যে তারা কেউ সেই অর্থে কাগজের দায়িত্ব নির্বাহী সম্পাদক ছিলেন। ফলে আমাদের এখানে যেরকম এই মানে ব্র্যান্ডিং করে দেওয়ার প্রবণতা, এই ব্র্যান্ডিংকে ভাঙার চেষ্টা আমরা বারবার চালিয়ে গেছি। যে আমাকে তুমি যদি কাজ নাট্যকার বলো, কাল আমি পরিচালক হব। কালকে তুমি যদি আমায় পরিচালক বলো, কাল আমি তাহলে অভিনেতা হব। কাল যদি তুমি অভিনেতা বলো, পরশু আমি ঔপন্যাসিক হব। এই যে ব্র্যান্ডিং করে দেওয়ার প্রবণতা, এখান থেকে ফাইট করা খুব কঠিন। প্রচেতদাও সারা জীবন সাংবাদিক বা সংবাদকর্মের পেশা নিয়ে বেঁচেছেন, কিন্তু প্রচেতদাও একজন মানে খুবই বড় লেখক। একজন বড় লেখকের হাত থেকে যখন সম্বর্ধনা পাই, আনন্দ হয়। আজকে আমাকে নিয়ে এই কাগজে লিখেছেন আরেক, আমার খুব কম বয়স থেকে আমাকে নিয়ে লিখে আসছেন, আমার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি কালকেও আমার সাক্ষাৎকার নিয়েছেন, এত বছর পরেও। তিনি অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, তাকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। সেই অশালীন নাটক থেকে, যে নাটকের কথা উল্লেখ করলেন এখানে পল্লবদা, সেই নাটকের সময় থেকে অলোকদা আমার থিয়েটার দেখেন। এখনো কোনো কাজ হলে তার রাত্রিবেলা কোনো একটা সহস্র উদ্দীপনা ভরা উত্তেজক মেসেজ আমি পাই, যা এখনো আমাকে প্রাণিত করে, উদ্বেজিত করে, এবং এটা করে যাবে। একটু পরে এখানে পারফর্ম করবেন গার্গী রায়চৌধুরী। তিনি আমার বন্ধু এবং তিনি আমার বিশেষ প্রিয় অভিনেত্রী। তিনি এখানে পারফর্ম করবেন, এবং গার্গী রায়চৌধুরী আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দিই যে তিনি খুব শিগগিরই তারাসুন্দরী, বাংলার বিখ্যাত নটি, তাকে নিয়ে একটি একক থিয়েটার নামাতে যাচ্ছেন, মঞ্চস্থ করতে যাচ্ছেন। তো সেটাও আমার মনে হয় যে আপনাদের খুব দেখা এবং দেখবার বিষয় এবং চাকবার বিষয় হয়ে উঠবে। তো আর আমার সঙ্গেই আমার থেকে অনেক মানে সেই অর্থে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সত্যিকারের গুণী মানুষ ঝুলন গোস্বামী। আমি জানি না তিনি এসে পৌঁছেছেন কিনা, তাকেও আজকে সম্বর্ধনা দিচ্ছে নবজাগরণ এবং আজকাল সংস্থা। এই যে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বাঙালিদের তারা খুঁজে এনে তাদের সংগ্রহ করে তাদের যে সম্মাননা জানান, এটা অশোকদার দীর্ঘদিনের ভাবনা। আমি জানি অশোকদা বরাবর বাংলা ভাষার তিনি যেমন একজন অক্লান্ত কারিগর, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন রাজনৈতিক ক্ষেত্রে শিফট করলেন, তার হিংটিং ছট আমরা প্রচণ্ডভাবে পড়তাম। তার রাজনৈতিক লেখা নেপথ্য ভাষণ প্রায় সবকটার কালেকশন আমার কাছে আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার রাজনৈতিক ক্ষেত্রে তার সঙ্গে আমার সামান্য মতান্তর হয়েছে, কিন্তু সেগুলো তিনিও কখনো মনে রাখেননি, আমিও কখনো মনে রাখিনি। এবং তার থেকে আমি সবসময় শিখি, তাকে বোঝার চেষ্টা করি। এই বয়সেও তার মতো এখনও একটা বিছানায় শুয়ে একটা লোক যে কী করে ওই রকম পড়তে পারে। যে কোনো বাংলা বা ইংরেজি বই যদি কখনো আমার চটজলদি কোনো রেফারেন্সের দরকার হয়, আমি জানি সল্টলেকের একটা বাড়িতে একজন সাহিত্য একটা লোক, সে শুয়ে সে খালি বই পড়ে যাচ্ছে। সে এত নতুন নতুন বইয়ের সন্ধান অশোকদা আমায় দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আজকে তিনি থাকলে আমি এত কথা তিনি আমায় বলতে দিতেন না। একটা বড় সুবিধা হচ্ছে এই যে তিনি আজকে এখানে নেই। তিনি
বিছানায় এসেও কিন্তু আমার ধারণা তিনি এতটাই টেনশনের রুগী যে মাঝে মাঝেই থেকে থেকে এদের সবাইকে ফোন করে যে কে কে এলো, কে কে এলো না, এগুলো কে কে এখন আসতে বাকি আছে, ব্রাত্য কি সময়ের থেকে 5 মিনিট বেশি বললো, যা সত্যি আমি বলছি। হ্যাঁ, সেই সব খোঁজ উনি নিচ্ছেন। শেষে আমি গিয়ে বলি আপনাদের একটাই কথা, যে আমার রুদ্রসঙ্গীত বলে একটা থিয়েটার ছিল দেবব্রত বিশ্বাসকে নিয়ে, সেটা আপনাদের কেউ কেউ হয়তো দেখেছেন, কেউ দেখেননি। কিন্তু তাতে আমি একটা সংলাপ বলেছিলাম যে যখন দুটো মানুষের মধ্যে কোনো যখন যুদ্ধ হয়, বা দুটো রাষ্ট্রের মধ্যেও যখন কোনো যুদ্ধ হয়, তা আসলে ব্যক্তিগত। আমি পুরো সংলাপটা আমার সত্যি এখন মনে নেই, যদিও সংলাপটা আমি যে চরিত্র অভিনয় করতাম সেই বলতো, কিন্তু এর মধ্যে ব্যাপারটা মনে আছে, ব্যক্তিগত। মানে দুটো রাষ্ট্র যখন পরস্পরের যুদ্ধ করে তখন তারা তা ব্যক্তিগত কারণেই করে। তা আমি মনে করি যে যখন কেউ কোনো ব্যক্তিগত ব্যাপারগুলো, ব্যক্তিগত সম্পর্ক, শিল্প টিল্প থেকে যে অনেক ঊর্ধ্বে, এবং ব্যক্তিগত ব্যাপারগুলো যে আমরা গুরুত্ব দিই, ব্যক্তিগত ব্যাপারগুলো যে আমরা মনে রাখি, কেউ কেউ মনে রাখে না, মানুষ ভুলেও যায়, অতীতের কথা ভুলে যায়, কেউ ভোলে না। যে ভোলে না সে খুবই অভিশপ্ত, আর যে ভুলে যায় সে খুব সৌভাগ্যবান, যে গতকালটা যে ভুলে যেতে পারে অনায়াসে। তো এই যে ব্যক্তিগত বিষয়, আমি মনে করি যে আজকে আমার যে পুরস্কার বা সম্বর্ধনা দেওয়া হলো, যুদ্ধের মতো ভালোবাসাও আসলে ব্যক্তিগত। যুদ্ধের মতো আসলে কাউকে একটা কোনো প্রশংসা করা বা কাউকে একটা ডেকে এনে সম্বর্ধনা দেওয়া, তাও আসলে ব্যক্তিগত। এটাকে আজকাল নবজাগরণ সমস্ত কিছুর বাইরে গিয়ে আমার প্রতি অশোকদার যে ব্যক্তিগত ভালোবাসা বা স্নেহ, এটা তার ওই রাইনার মারিয়া রিলকে খ্যাতি সম্পর্কে একটা কথা বলতেন। ইটস বেসিক্যালি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কে খ্যাতি পাচ্ছে, কাকে তাকে কটা লোক চেনে, আদৌ খ্যাতি মানে কি, এটা বেসিক্যালি মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল বোঝাবুঝি। তা এইরকম আজকে এই সম্বর্ধনাটা এরকম একটা ভালোবাসার ভুল বোঝাবুঝি, এইরকমভাবে যদি আপনারা দেখেন, আপনাদের কারোর জন্য ভালো লাগবে আমি জানি না, আমার অন্তত ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ দেব না ব্রাত্য বসুকে। আমার দুটো প্রশ্ন করার ছিল, উনি খুব দ্রুত প্রস্থান করলেন মঞ্চের। একটা প্রশ্ন, হ্যাঁ অবশ্যই আমি করবো, শেষ না সময় আমি একবারে বলিনি, শুনতে ভালো লাগছিল। আমি একটা এখানে জিজ্ঞেস করবো, আজকাল পত্রিকার খবরপত্রে অলোকের কথা বলছিলেন, অলোক প্রসাদ শেষ করেছে এভাবে যে দত্ত বসু ফিরে আসুন। তো আমি একটা উত্তর চাইছি, নাটকে ফিরবেন? পিটার ব্রুক বলেছেন একটা স্পেসে এসে দুটো লোক দাঁড়ালো, সেটা থিয়েটার হয়ে গেল। আমি আবার পলিটিক্যালি কারেক্ট উত্তর চাইছি না, একদম স্পষ্ট হ্যাঁ বা না। আমরা চাইছি ফিরুন। আমিও চাইছি ফিরবো, আমি থিয়েটারের সঙ্গে ছবি আমি অবশ্যই করবো। অসম্ভব সুন্দর একটা ঘোষণা, এটার জন্য আরেকবার আমরা অভিনন্দিত করবো। আর শেষ কথা, হ্যাঁ অভিনয় করবো পরে থিয়েটার, সেটাই প্ল্যান আছে। দারুণ একটা সন্ধ্যাটা আরো সুন্দর মনোরম হয়ে গেল। আর শেষ প্রশ্ন, এত কোটি চরিত্র তৈরি করেছেন, নিজে অভিনয় করেছেন, আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা? মলয়? অসমাপ্ত? ও না, ওটা তো আমার তৈরি করা নয়, ওটা তো শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, আমার বন্ধু সুমন মুখোপাধ্যায় তৈরি করেছেন। অভিনয় করেছেন? অভিনয় করা আমার করা স্টেজে একটা আছে, সেটা হচ্ছে কৃষ্ণগহ্বর বলে একটা থিয়েটার আমি পড়েছিলাম। তাতে অংশুমান বলে একজন পেইন্টার এবং একজন প্রায় একজন ব্যর্থ পেইন্টার, তার রোল করতাম। সেটা আমার কন্যাদান অরুণ আঠোলে, ইট ওয়াজ ভেরি ভেরি মানে কি বলবো, ভেরি ক্লোজ টু মাই হার্ট, সবচেয়ে ক্লোজ টু দ্য হার্ট। হ্যাঁ। আর সিনেমায় মলয় অবশ্যই আমার খুব প্রিয় চরিত্র। এই এখন গিরিশচন্দ্র ঘোষ করলাম, ওটা করে খুব ভালো লেগেছে। এর শেষ যে অভিনয়টা করলাম ওটাই ভালো বলা, মনে হয় আপনার ভাষায় পলিটিক্যালি কারেক্ট হয়ে পড়লো তা। ঠিক আছে, ধন্যবাদ ব্রাত্য বসুকে। আরো একবার এত সুন্দর আমরা দুটো ঘোষণা বার করে নিতে পারলাম, যে যেটা উনি অবশ্যই নাটকে থাকবেন, থাকুন, এটা বাংলার সংস্কৃতির জন্য ভালো। ধন্যবাদ ব্রাত্য বসু, আপনি সময় দিয়েছেন।